তাহলে এখানে একটি প্রশ্ন, হয় হ্যানিম্যান সত্য নয় সিনথেসিস সত্য। আপনাদের উপর ছেড়ে দিলাম, কে কি নেবেন জানি না। কারণ হ্যানিম্যান যে ক্রাইটেরিয়া গুলো বলেছেন অ্যান্টিসোরিক ওষুধ কিরকম হবে, বা সোরার যে ডেসক্রিপশন উনি দিয়েছেন সেখানে বলছেন মোস্ট ডিস্ট্রাকটিভ হবে, তাহলে ওষুধটাও মোস্ট ডিস্ট্রাকটিভ অবস্থাকে কমবেট করতে পারে। নমস্কার, আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। এনক্লেভ অফ আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে এ যাবৎকাল যে সমস্ত সেমিনারগুলি আয়োজন করা হয়েছে সেই সমস্ত সেমিনারগুলি থেকে বিশেষ কিছু অংশ আপনাদের জন্য তুলে ধরা হচ্ছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। যদি ভালো না লাগে তো সেটাও অন্ততপক্ষে কমেন্টস বক্সে লিখে পাঠাবেন। ধন্যবাদ। নমস্কার, আমাদের এই সেমিনার আপনারা শুনেছেন আগে 10 বছরে পরিপূর্ণ হলো। যতদূর মনে পড়ছে আগস্ট মাস থেকেই শুরু করেছিলাম, এবং অত্যন্ত আনন্দের সংবাদ যে এই 10ম বর্ষ পূর্তিতে একজন প্রথিতযশা বৈজ্ঞানিক, হোমিওপ্যাথির বৈজ্ঞানিকত্ব আমাদের সামনে তুলে ধরলেন। আমরা জানি হোমিওপ্যাথি ওষুধ কাজ করে না তা নয়, নিশ্চয়ই করে, কিন্তু হোমিওপ্যাথি ওষুধ নাকি একটা প্ল্যাসিবো, হোমিওপ্যাথি ওষুধের কার্যকারিতা মানতে অনেকেরই দ্বিধা আছে। তো সে কারণে আমাদের গবেষণার কথা জানতে হচ্ছে। গবেষণায় প্রমাণ হচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধ প্ল্যাসিবো নয়। এবারে আমি আজকে খুব সামান্য বক্তব্যই রাখবো, কারণ আমার বক্তব্য আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের গবেষণা চাই। এই দিদির কথায় আমরা ইন্সপায়ার্ড হয়েছি, আমাদের গবেষণা চাই চাই চাই। আপনারা বলতে পারেন সব তো হয়ে আছে, আবার করার কি আছে, এরকম একটা প্রশ্ন আসতেই পারে। সব তো হয়ে আছে, হ্যানিম্যান তো সব করেই রেখেছেন, নতুন আর কি করার আছে? আছে, বহু কিছু করার মতনই আছে। আমি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলাম একটা কেস শুনে, মানে পড়ে আর কি। লেপ্টোমেটাস লেপ্রোসির কোনো ট্রিটমেন্ট পৃথিবীতে ছিল না। লেপ্টোমেটাস লেপ্রোসির মানুষগুলো ডিফর্মড শরীর নিয়ে থাকতো, মারা যেত, তাদের কেউ ছুঁতো না, এই ব্যাপার। তো 1950 সাল নাগাদ থ্যালিডোমাইড এই নামে বাজারে একটা ওষুধ এসেছিল। এই ওষুধটা ব্যবহার করার পরে কোনো একটা জার্মান কোম্পানি এটা লঞ্চ করেছিল। গোটা পৃথিবী ব্যাপী শত শত কেস হয়। গর্ভস্থ বাচ্চা যারা ছিল তারা যখন জন্ম নিল, কারুর হাত নেই, পা নেই, সে এক কিম্ভূত খিমাকার অবস্থা। সেই ওষুধ ব্যান্ড করে দেওয়া হয়। দীর্ঘকাল সেই ওষুধটা ব্যান্ড করা ছিল। কোন একজন ইসরায়েলি চিকিৎসক এই ওষুধটাকে উনি ফিরিয়ে আনলেন এবং এই লেপ্টোমেটাস লেপ্রোসিতে ব্যবহার করলেন। অর্থাৎ ওইখানে দেখা গেল যেন এটা একটা হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মতনই। ওখানে ডিফর্মিটি হয়ে যাচ্ছিল যেসব বাচ্চা জন্মাচ্ছিল, আর ইনি করলেন কি, ওই ডিফর্মিটি দেখে ওই থ্যালিডোমাইড ওষুধটাকে ব্যবহার করতে শুরু করলেন লেপ্টোমেটাস লেপ্রোসিতে। নতুন জগৎ খুলে গেল। বলা হয় 48 ঘন্টার মধ্যেই নাকি কাজ শুরু হয়ে যায়। এখনো লেপ্টোমেটাস লেপ্রোসির জন্য ওই একটি ওষুধ আছে, থ্যালিডোমাইড। থ্যালিডোমাইড দিয়ে আমরা হোমিওপ্যাথিও কিছু কিছু চেষ্টা করেছি। আমার তাই মনে হয়েছে যে গবেষণার দরকার আছে, আর এই গবেষণা শেষও নেই, কারণ হ্যানিম্যান নিজের জীবনে একাধিকবার তার নতুন নতুন কথা
চিকিৎসা জগৎকে শুনিয়ে গেছেন। খুব একটা কমন কথাই যদি ধরি, 221 আপনারা জানেন, পড়েছেন, ওখানে অ্যানিম্যান কিন্তু একটা কথা বলেছেন যে প্রাথমিকভাবে ওষুধ সেগুলো শুরু হবে অ্যাকোনাইট, বেলাটোনা, হায়াসামাস, অ্যামোনিয়াম ইত্যাদি ওষুধগুলোর নাম বলেছেন। তারপরেই বলেছেন কিন্তু এর পরে চিকিৎসা কিন্তু এখানে শেষ হয়ে গেল না, যেটা ব্লকটা ছিল ব্লকটা রিমুভ হয়ে গেল। এরপরে কি করতে হবে? এরপরে অ্যান্টিসোরিক ওষুধ দিতে হবে। তাহলে এরপরে প্রশ্ন, তাহলে অ্যান্টিসোরিক কি হবে? কেউ বলতে পারেন, ও তো লেখাই আছে ক্রনিক ডিজিজে হ্যানিম্যান যেগুলো বলেছেন সেগুলো তো অ্যান্টিসোরিক। ঠিক আছে, কিন্তু তারপরেও তো কিছু কিছু ওষুধ বেরিয়েছে, সেগুলো কি হবে হিসেব? তাহলে এবার কেউ বলবেন যে কেন রেপার্টরিতে একটা লিস্ট আছে, রেপার্টরিতে একটা অ্যান্টিসোরিক ওষুধের একটা লিস্ট আছে সিনথেসিসে। আমি বলবো ওটা হচ্ছে বাজে লিস্ট, তো আর পৃথিবীতে নেই। ওটা হচ্ছে বাজে লিস্ট, পৃথিবীতে নেই। কেন? ওখানে কি নেই? সব ঢুকে গেছে। তার চেয়ে মায়াজাম শব্দটা বাদ দিয়ে দেওয়া বরং ভালো, কারণ ওখানে কি নেই? সিনা ঢুকে গেছে, ইপিকাপ ঢুকে গেছে, জেলসিমিয়াম ঢুকে গেছে, নাচ ভূমিকা ঢুকে গেছে। অ্যান্টিসোরিক ওষুধ? তাহলে হ্যানিম্যানের মায়াজমেটিক থিওরি কনসেপশনই হয়নি বলতে হবে। এখন কথা হচ্ছে বইয়ে লেখা আছে, সেটাকে কি করে নস্যাৎ করি? বইয়ে লেখা আছে তো, ওকে তো মিথ্যা বলা যাবে না। তাহলে এখানে একটাই প্রশ্ন, হয় হ্যানিম্যান সত্য, নয় সিনথেসিস সত্য। আপনাদের উপর ছেড়ে দিলাম, কে কি নেবেন জানি না। হয় হ্যানিম্যান সত্য, নয় সিনথেসিস সত্য। কারণ হ্যানিম্যান যে ক্রাইটেরিয়া গুলো বলেছেন অ্যান্টিসোরিক ওষুধ কিরকম হবে, বা সোরার যে ডেসক্রিপশন উনি দিয়েছেন সেখানে বলছেন মোস্ট ডিস্ট্রাকটিভ হবে। তাহলে ওষুধটাও মোস্ট ডিস্ট্রাকটিভ অবস্থাকে কমব্যাট করতে পারে। সিনা কি তাই পারে? ইভিকা কি তাই পারে? অ্যান্টিসোরিক ওষুধগুলো তো দীর্ঘমেয়াদী কার্যকারিতা হবে। প্রুভিং পরে দেখুন, সিনার অ্যাকশন 3 দিনে ফিনিশ। কার্বোঅ্যানিমেলিস পরে দেখুন 3 সপ্তাহ কাজ চলছে। কস্টিকাম 4 সপ্তাহ, 5 সপ্তাহ কাজ চলছে। এই হলো অ্যান্টিসোরিক দীর্ঘমেয়াদী কার্যকারিতা। সিনা 3 দিনে কাজ শেষ। জেলসিমিয়ামও তাই, ইপিকাও তাই। এখন কথা হয়ে যাচ্ছে যে এই ফিল্টারটা কে করবে? এখানে তো ফিল্টারের ব্যাপার, এইখানে সব বলে দেওয়া আছে, সব অ্যান্টিসোরিক। আর এই জন্যই আমার মনে হয়েছে যে ধারণাটাই বোধহয় আসছে না। 221 কিছু কাজ হলো, অ্যাকোনাইট, বেলাটোনা দেওয়া হলো, কাজ কিন্তু ওখানে শেষ হলো না, ওটা শুরু হলো। এরপরে অ্যান্টিসোরিক দিতে হবে। তাহলে অ্যান্টিসোরিকের চিন্তাধারা ওই হ্যানিম্যানের কতগুলো লিস্টের মধ্যে এসে যাচ্ছে, তার বাইরের যে হবে। তাহলে যদি এখন সিনথেসিস মানি, তাহলে তো এখন সব মানতে হয়। ওখানকার ইপিকাপটাও অ্যান্টিসোরিক হিসাবে বলা হয়েছে। কি প্রহসন হয়ে গেল! মানে হ্যানিম্যান বলছেন যে আমার মৃত্যুর পরে মায়াজাম চিন্তাটা থাকবে কিনা। তো দেখা যাচ্ছে যে এইরকম একটা যদি লিস্ট থাকে, তাহলে মায়াজাম চিন্তা উঠে যেতে আর বেশি সময় নেই, বা হয়তো উঠেই গেছে। কারণ অনেকে বলে যেটা ওষুধ আমি সিলেক্টেড ওষুধ দিচ্ছি সেটাই তো অ্যান্টিসোরিক, এটাও একটা পথ চালু আছে, তো কোনটা ধরবো? এবারে তাহলে আমি যদি বলি, আমার যুক্তি কেউ নাও নিতে পারেন। আমি নিজের যুক্তিটা যেভাবে সাজিয়েছি, আমি নিজের তালিকাটা যেভাবে করেছি, সেটা হলো সোরা তত্ত্বটা সত্যি খুব ডিফিকাল্ট। অ্যানিম্যান যেটাকে সোরা তত্ত্বটা বলছেন, বরং সেই তুলনায় সিফিলিস সাইকোসিসটা অনেক ইজি। তাহলে এই সোরা তত্ত্বের মধ্যে ওনার বেসিক আইডিয়াটা কি ছিল? একটা কথা কিন্তু, যে কোনো মেডিসিনের বেসিক নেচারটা আমাদের যেমন জানা দরকার, সেরকম এখানে হ্যানিম্যানের এই বেসিক আইডিয়াটা যদি না জানি, তাহলে কিন্তু একদম ভরসা ঘি ডালা। দিনের পর দিন রুগী আসবে, ওষুধ দেবো, এই হবে সেই হবে, রোগী কিন্তু আর সেরে গেল না। কারণ ওই যে মায়াজমেটিক তত্ত্ব, ওই জায়গাটা আমি জানি না কে কি ভাবছেন, আমিও একদিনও ভাবতে পারিনি। দীর্ঘদিনের চিন্তার পরে আমার মাথায় এই চিন্তাটা এলো, আমি সেটা একটু বলছি। নিতেও পারেন, নাও নিতে পারেন। দেখুন, রেপার্টারিতে অনেক কথা আছে, এইবার কিন্তু আমি রেপার্টারির কথাই বলবো। হ্যানিম্যান ওখানে কি বলছেন যে কয়েক শতাব্দী আগে সেন্ট অ্যান্থনিস ফায়ার বলে তিনি একটা অসুখের নাম করেছেন।
সেটাকে উনি বলছেন ম্যালিগন্যান্ট ইরিসিপেলাস। এখনকার ডার্মাটোলজি বইয়েও কিন্তু ইরিসিপেলাস নামে ওইটার পাশে লেখা আছে সেন্ট অ্যান্থনিস ফায়ার, দুটো কিন্তু সমার্থক নয়। এখনকার বইয়ে যেটা বলা আছে সেন্ট অ্যান্থনিস ফায়ার বা ইরিসিপেলাস, হ্যানিম্যান বলছেন ম্যালিগন্যান্ট ইরিসিপেলাস। এই ম্যালিগন্যান্ট ইরিসিপেলাসটাকে পরবর্তীতে নামকরণ হয় গ্যাংগ্রিনাস ইরিসিপেলাস। এটা খুব ভিরুলেন্ট ছিল এবং এটা আর্গটের মাধ্যমে সৃষ্ট হতো। তাহলে ওই যে পরিস্থিতিটা, এবারে আপনি রেপার্টারি খুলুন, ওখানে কিন্তু একটা রুব্রিক আছে। দেখুন গ্যাংগ্রিনাস ইরিসিপেলাস একটা রুব্রিক আছে কি। আচ্ছা, এই ওষুধগুলোকে যদি আমি এবার লিখলাম, তার মানে হ্যানিম্যানের বক্তব্যটাকে আমি রূপ দিতে চাইছি। আমি যদি এই চিন্তাটাকে নিই, আমি বলছি আমাদের গবেষণা দরকার, এই চিন্তার পরিপ্রেক্ষিতে এই কথাটাই আসছি আমি। তাহলে আমি যদি ওইখানে যে কটা ওষুধ আছে সেগুলোকে একটা লিস্ট করলাম, তারপরে কথা কি আছে, এবার কিন্তু আমাদের একটু প্যাথোলজির সাহায্য নিলে ভালো হয়। তাহলে দেখা যাচ্ছে শুধু মেটেরিয়া বা রেপার্টারিতে কিন্তু কাজ মিটছে না। গ্যাংগ্রিনাস ইরিসিপেলাস ওই কথাটা কিন্তু আমি রেপার্টারিতে পেলাম, কিন্তু তারপরে প্যাথোলজি বই কিন্তু আমাদের আর একটু জ্ঞান দিচ্ছে, কি বলছে, ফ্রস্ট বাইট হলেও নাকি ওই রকম গ্যাংগ্রিন হয়। তাহলে ফ্রস্ট বাইটেও তো অ্যাগারিকাসের মতন ওষুধ আছে, আচ্ছা ওইটাকেও যদি নিই, বা আর কয়েকটা ওষুধ আছে ওখানে, সবটা বলছি না। আর কিসে হয় বলছে, কার্বলিক অ্যাসিড থেকেও ওই রকম গ্যাংগ্রিনাস স্টেট একটা তৈরি হতে পারে। তাহলে অ্যাসিড যেগুলো মারাত্মক ক্ষতকারী, ওইগুলোকে তো নেওয়া যায়। হ্যাঁ, হ্যানিম্যান তো নিয়েছেন নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো তো নেওয়া আছে। আমি আমার যুক্তিতে বলছি, আপনাদের যুক্তি যদি না মানেন না নেবেন। তাহলে এগুলো হচ্ছে প্যাথোলজির জ্ঞান থেকে একটা লাইন। ওখানে কিন্তু আর একটু কথা বলা আছে, আমি বললাম সোজা তত্ত্বটা বেশ জটিল, ওখানে কিন্তু লেপ্রোসির কথাও বলা আছে। তাহলে লেপ্রোসিতেও যে ওষুধগুলো কার্যকারিতা দেখিয়েছে, এই নিয়ে যদি একটা টোটাল একটা যদি আমি চিত্র তৈরি, মানে একটা ওষুধের তালিকা করি, দেখুন এই ওষুধগুলো কিন্তু ডেঞ্জারাস, এই ওষুধগুলো কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষমতা রাখে। এই ওষুধগুলোর মধ্যে আছে সিকেলিকর, এই ওষুধগুলোর মধ্যে আছে হিপোজেনিনাম। হ্যাঁ, এখানে রাস্টাক্স আছে, রাস্টাক্স কিন্তু গ্রাহ্য হবে না। আমার মনে আছে এখানে একটা রমন মন্ডল বসে আছেন, বহু বছর আগে, বোধ হয় 25 বছর আগে, উনি একটা পেশেন্ট নিয়ে এসেছিলেন। পেশেন্টটা বোধ হয় 3rd টাইম টিউবারকুলোসিস হয়েছিল। আমি হিপোজেনিনাম দিয়েছিলাম, পেশেন্টটা কিন্তু সেরে যায়। এবং অ্যালেনের নোসোর বইয়ে আপনি দেখবেন একমাত্র ওই জায়গাটায় লেখা আছে ম্যালিগন্যান্ট ইরিসিপেলাস হিপোজেনিনামে লেখা আছে, কিন্তু হ্যানিম্যান যে টার্মটা ইউজ করছেন ওই বইটার মধ্যে সেই টার্মটা লেখা আছে। আর কোনো জায়গায় কিন্তু ম্যালিগন্যান্ট ইরিসিপেলাস নজরে আসছে না, খুঁজলে হয়তো পাওয়া যাবে। আমি বেসিক আইডিয়াটা দেওয়ার চেষ্টা করছি। তাহলে এইভাবে যদি আমরা অ্যান্টিসোরিক ওষুধের একটা তালিকা না তৈরি করতে পারি, তাহলে এই অ্যাকোনাইটের ব্যাপারটা মিটে গেল তা কিন্তু নয়। স্ট্রেস হয়েছে, অ্যাকোনাইট দিলে মিটে গেল তা নয়। এরপর কিন্তু আমাকে দিতে হবে, কি রকম দিতে হবে, ওষুধের নেচারটা কিরকম হবে। প্রচন্ড শক্তিশালী, প্রচন্ড ক্ষমতাশালী একটা ওষুধ আসবে, ইপিকাকে হবে না, সিনায় হবে না, এটা মাথায় রাখতে হবে। আর তা নয় তো চিরকাল ওই সিনা 10 50 সিএম দিয়েও কিন্তু কাজ মিটবে না। আইডিয়াটা নিতে হবে জায়গা। তাহলে এটা যদি বলি আমরা, এটা তাহলে 221 বলা হয়েছে বলে ওর প্রসঙ্গে এরপরে অ্যান্টিসোরিকের চিন্তা আসবে। তাহলে অ্যান্টিসোরিকের কথাই আমি গেল। কথা হচ্ছে যে আমার মনে হয়েছে নতুন গবেষণা না হলে এমন অনেক জায়গা আছে যেখানে কিন্তু দাঁত মোটানো সম্ভব নয়। আমি চেষ্টা করে পারিনি, যদি কেউ পারেন ভালো কথা। আমি 2-1টা এক্সাম্পল দেব। যেমন আমরা যেসব খাদ্য খাবার খাই তার মধ্যে নাইট্রোজেন থাকে। ওই নাইট্রোজেন শরীরে পরিবর্তিত হয়ে অ্যামোনিয়ায় কনভার্ট হয়ে যায়। লিভারের কঠিন সমস্যায় এই অ্যামোনিয়া বাড়তে থাকে
এইটা ওর, এবং যদি সেটা ব্রেনে চলে যায় তখন হেপাটিক কোমা। আমার এইটা পড়ে মনে হলো, আচ্ছা আমাদের তো অ্যামোনিয়া দিয়ে কি ওষুধ আছে, মনে হলো হ্যাঁ অ্যামোনিয়া দিয়ে ওষুধ আছে। তাহলে অ্যামোনিয়ার যে ওষুধটা সেটার নাম কি? এমন কষ্টি। পরে দেখলাম এমন কষ্টি আছে, কিন্তু এমন কষ্টি খুব একটা মানে সমৃদ্ধ সিমটোমেটোলজি নেই। কিন্তু ওখানে পেলাম যে এমন কষ্টির সঙ্গে এমন কার্বের একটা মিল আছে, এবং এমন কার্ব ওষুধটা তুলনামূলক একটু বেশি সিমটম দিয়েছে, একটু ভালো প্রুভিং হয়েছে। আমি নতুন করে এমন কাজকে ব্যবহার করতে শুরু করলাম, কিন্তু এই যে ব্যবহার করছি একটাও কিন্তু এমন কাজের যে সিমটোমেটোলজি আছে সেটা ধরে নয়, আমার এই নতুন চিন্তাধারায় আমি বিস্মিত হয়ে গেছি। একাধিক কেস আমার কাছে আছে, বিশেষ করে এর আগে বিভিন্ন জন ছাত্ররাও বলেছে, আমি কিন্তু বলিনি, আজকে বলে ফেললাম। এই এমন কাজ ফ্যাটি লিভারের একটা ভালো ওষুধ কিন্তু রেপার্টরিতে নেই, কিন্তু সেই জন্য বলছি। অনেক পেশেন্ট এসে বলছেন খিদে নেই, গ্যাস অম্বল, ঘুম হয় না, ইত্যাদি ইত্যাদি। এমন কাজ দিয়েছি, কিন্তু ওই যে এমন কাজের যে চিত্র বইয়ে দেওয়া আছে আমি কিন্তু সেইটা ধরে দিচ্ছি না। আমি এটাকে একটা ক্লিনিক্যাল প্রুভিং এর জায়গায় আনতে চাইছি। অর্থাৎ আগামী দিনে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এরকম একটা ক্লিনিক্যাল প্রুভিং হওয়া দরকার, এবং অনেক কথা আমরা অন্য জায়গা থেকে পেতে পারি, আমরা সেখান থেকে নিই না। আমরা চাই আমাদের রেপার্টরিতে তো নতুন 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 অনেক সিমটম আছে। দেখুন ওই গন্ডিটা কিন্তু ওই হোমিওপ্যাথির গন্ডির মধ্যে, কিন্তু বাইরে থেকে যদি আসে সেখানে কিন্তু আরো আরো কিছু কিছু আসার সম্ভাবনা আছে। যেমন লিথিয়াম কার্ব, দুর্ধর্ষ ওষুধ, কিন্তু দুর্ভাগা হোমিওপ্যাথিরা অনেকেই এটাকে ব্যবহারই করেন না। লিথিয়াম বইটা পড়লে দেখবেন ওখানে ডক্টর হেরিং এটাকে প্রুভ করেছিলেন। এরকম একটা শক্তিশালী ওষুধ একমাত্র একজন প্রুভার, ডাক্তার হেরিং। যদি এটা 10 জন, 15 জন, 25 জন প্রুভিং করতেন, কত বিরাট একটা ওষুধ, একটা সিমটোমেটিক পাওয়া যেত। লিথিয়াম ছাড়া আজকের দিনে সাইকিয়াট্রি অচল, অথচ ওই দিকটা ধরে হোমিওপ্যাথিতে প্রেসক্রিপশন করার একটা সিমটম নেই। যা আছে ফিজিক্যাল সিমটম কতগুলো আছে। আজকের দিনে সাইকিয়াট্রি অচল লিথিয়াম ছাড়া, দুর্ধর্ষ ওষুধ। তাহলে ওরা অনেক কিছু ব্যবহার করছেন, তার আগে ওরা পরীক্ষা করে নিচ্ছেন ওরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করছেন, তার সঙ্গে যদি আমার যেটা আছে যদি মিলিয়ে নিই। এটাই তো হ্যানিম্যান করেছিলেন। হ্যানিম্যানের পুরোনো লেখাগুলো, আসলে দুর্ভাগ্য হচ্ছে আমরা কেন্ট, বোরিং ইত্যাদি পড়ি, অরিজিনাল হ্যানিম্যানের লেখা কিন্তু কেউ পড়ি না। ওখানে অরিজিনাল হ্যানিম্যানের লেখায় কিন্তু আছে, হ্যানিম্যান ওল্ড স্কুল থেকে কিন্তু তার রেফারেন্স নিয়েছেন, বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ওষুধে প্রায় নিয়েছেন। এই নিয়ে উনি একটা চিত্র তৈরি করেছেন। আমরা যখন বই পড়ছি তাতে কিন্তু ওসব কথা লেখা নেই। তাহলে উনি ওল্ড স্কুল থেকে নিয়েছেন। আমি যদি আজকে নিই খুব ক্ষতি হয়ে যাবে, আমার তো মনে হয় সমৃদ্ধ হব। লিথিয়াম কার্বের মতন ওষুধটা পড়ে আছে, কেউ ব্যবহার করে না, ব্যবহার করার মতন জায়গা কম, কারণ ওখানে যা যা হচ্ছে ওই গাউট আর ইত্যাদি ধরা মুশকিল আছে। কিন্তু যদি আমি ওল্ড স্কুল থেকে যদি আমি কিছু আমার প্রয়োজনীয় তথ্য নিতে পারি, দুটো মিলিয়ে যদি এবার করতে পারি, যেমন এমন কাজের ক্ষেত্রে বললাম, তাহলে ওই দিক থেকে প্রচুর কাজ তো হচ্ছে, তারা তো প্রচুর গবেষণা করছেন। সেটা কোন কোন ক্ষেত্রে কাজ হচ্ছে ওই ক্ষেত্রটা আমার বইয়ে লেখাই নেই। কেন? একজন প্রুফার তদানীন্তনকালে তার ব্যক্তিগত প্রচেষ্টায় করেছিলেন, তারপরে ওইটা নিয়ে আর কেউ কাজ করলো না, ওটা পড়েই রইল। ওষুধটা কিন্তু শক্তিশালী, ওষুধটা কিনতেও পাওয়া যায়, আমার জন্য নতুন ওষুধ তৈরি করতে হবে না। আমরা এই ব্যাপারে ভীষণ উদাসীন, যা আছে থোর বড়ি খারাপ, খারাপ বড়ি থোর চলছে। একটা লাস্ট এক্সাম্পল দেব। এক ভদ্রলোক আমার কাছে আসছেন, এখনো আসছেন। ইনি নিয়ারলি 60 এজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, পার্কিনসন, 3টে অসুখে একসঙ্গে ভুগছেন। আমার কাছে একটা অদ্ভুত জিনিস নিয়ে এলেন, পায়োজেনিক গ্র্যানুলোমা। আমাদের হাতে যেমন 3টে গাঁট, মনে হচ্ছে এখানে আরেকটা চতুর্থ গাঁট একটা তৈরি হয়েছে, এবং সেটাকে উনি ওই নখটাকে বাড়িয়ে রেখেছেন। প্রায় হ্যামারেজ হয়,
একটু সামান্য এদিক সেদিক হলেই প্রচন্ড হ্যামারেজ হবে, ওই জন্য নোকটাকে বাড়িয়ে ওই দিকটা গার্ড করে রেখেছেন। আমি মহা সমস্যায় বললাম, কারণ দুবার অপারেশন হয়ে গেছে। কোন হোমিওপ্যাথ এটাকে ওয়ার্ড মনে করে তুজা এবং নাইট্রিক অ্যাসিড দিয়েছিল, যেদিন দিয়েছে সেদিন পড়ে গেছে, আবার পরের দিন আবার নতুন করে তৈরি হয়েছে। আর যে তুজা নাইট্রিক অ্যাসিড দেওয়ার পরও কাজ হয়নি এবং দুবার অপারেশন হয়ে গেছে, ব্যাপারটা মিটছে না। কি করা যায়? আমার একটা কথা মনে হলো যে আচ্ছা, ইনি তো পার্কিনসনে ভুগছেন। পার্কিনসনে ডোপামিনের সমস্যা হয়, আর ডোপামিনের ওপরে সরাসরি কাজ করে একটা ওষুধ, দ্যাট ইজ আর্গট। আর্গট থেকে অ্যালোপ্যাথিতে ব্রোমোক্রিপ্টিন ওষুধটা তারা ব্যবহার করে, যেটা আমার নাম হচ্ছে সিকেলিকর। ওই একই জিনিস, সিকেলিকর, ব্রোমোক্রিপ্টিন, আর্গট। আমি চিন্তা করে দেখলাম ডোপামিনের সমস্যা হচ্ছে। দেখুন, এসব কথা কিন্তু মেটেরিয়াতে লেখা নেই, না আছে রেপার্টারি, না আছে মেটেরিয়া। আমি ওই আইডিয়াটাকে কাজে লাগালাম। তাহলে ইনি পার্কিনসনে ভুগছেন, ডোপামিনের সমস্যা আছে, আর একই সঙ্গে ডায়াবেটিসও ভুগছেন। তাহলে একসঙ্গে ডায়াবেটিস এবং পার্কিনসন দুটোর উপরে সমানভাবে কার্যকরী একটা ওষুধ, দ্যাট ইজ সিকেলিকর। আমি সিকেলিকর 6 দিয়েছিলাম, দেওয়ার সেই দিনই প্রচন্ড একটা হ্যামারেজ হয়। ভীষণ ভয় পেয়ে গেলেন। আমি বললাম ঠিক আছে, আর একটু দিন দেখুন আপনি, কিন্তু সৌভাগ্যক্রমে তারপরে আর কোনো হ্যামারেজ হয়নি তার থেকে। এসে বললেন দ্বিতীয়বার সামান্য চেঞ্জ মনে হচ্ছে, কিন্তু খুব একটা বুঝে উঠতে পারছি না। আমি বললাম আচ্ছা, আমি এবারে, কারণ আমি 30 দিতে ভয় পেয়েছিলাম, তো বারবার বলেছেন, ইতিমধ্যে কয়েকবার এত রক্তচাপ হয়েছে যে উনি ভয় পাচ্ছেন। আমি যেন 6 উপরে একটা ডোজ দিয়েছিলাম, 1 মাস পরে একটা 30 দিই। 30 দেওয়ার পরে মনে হলো যেন ওটা একটু সুইং করেছে। তৃতীয়বার যখন সিকেলিকর 30 দিই, তারপরে উনি জিনিসটা আমাকে নিয়ে এসে দেখিয়েছিলেন, একদম হাত থেকে মিলিয়ে গেছে। একটা ছোট্ট একটা বল লাইক সামথিং এনে দেখালেন, একদম মিলিয়ে গেছে, এখানে কোনো ট্রেস নেই। আচ্ছা, এখানে ডাইরেক্ট লিথিয়াম এই সিকেলির সিমটম বললে কিন্তু হচ্ছে না। মেটেরিয়াতে যা আছে তাতে কিন্তু সিকেলি আসছে না, কিন্তু সিকেলি ওরা কোথায় ব্যবহার করছে? ডোপামিনের উপরে। ডোপামিন, আর ইনি একই সঙ্গে ইয়েতে ভুগছেন, ব্লাড সুগারে। তাহলে দুটোর ওপরই লিথিয়ামের কাজ আছে। আচ্ছা দেখি না, এ তো অপারেশন হয়েছে, কিছু হয়নি, একবার দিতে কি আছে, দিয়ে দেখলাম লিথিয়াম বলি সিকেলি। এইভাবে আমি কিন্তু সিকেলি দিলাম। এটা কিন্তু একদম হাতে আর নেই এখন। গত শনিবারও এসেছিলেন, হাতে কিন্তু এটা নেই এখন। হ্যাঁ, 6 মাস। এখন 6 মাসের মধ্যে নতুন করে এটা আসেও নি। আমার বক্তব্য, নতুন চিন্তা, নতুন গবেষণার দরকার আছে। যদি বলেন কেন, যা আছে তো আছেই, আমাদের ঐতিহ্য চাই, আধুনিকতাও চাই। মোবাইল ব্যবহার করতে পারছি, আর হোমিওপ্যাথির ব্যাপারে স্ট্যাটিক হয়ে থাকা নাকি? মোবাইল ব্যবহার করছি, আজকে পোস্টাল ডিপার্টমেন্টটা উঠেই যাচ্ছে, উঠে গেছে প্রায়। তাহলে বিজ্ঞানকে ব্যবহার করছি এইখানে, আর যদি ওরা কোথায় কোথায় স্পেসিফিক কোন কোন জায়গায় এই সিকেলির ক্ষমতা আছে, দুর্ভাগ্যের বিষয়, এটাও আমি বলছি, কোনো বই পড়ে কিন্তু সিকেলি সম্বন্ধে আইডিয়া আসবে না ভালো। একমাত্র অ্যালেনের এনসাইক্লোপিডিয়ার মধ্যে আছে। সিকেলির কোনো প্রুভিংই হয়নি আজ পর্যন্ত, শুধুমাত্র তার সাইড এফেক্ট গুলো নিয়েই কাজ হয়েছে। অথচ ওই চিত্রটা একমাত্র অ্যালেনের এনসাইক্লোপিডিয়া ছাড়া না মানে কেন্ট না কোনো বইয়ে কিন্তু স্যাটিসফ্যাক্টরি কোনো চিত্র পাওয়া যায় না। যদি এটা প্রুভিং হতো, না জানি কি একটা ওষুধ হতো। আমি আর বাড়াবো না, এখানেই শেষ করলাম। Thank you.